আমরা কেন বারবার সেই মানুষটার জন্য কষ্ট পাই যে আমাদের চায় না, যাকে পাওয়ার সম্ভাবনাই নেই, তবু মনটা ঠিক তাকেই আঁকড়ে ধরে? এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি আমাদের মস্তিষ্কের এক নিষ্ঠুর খেলা? ভালোবাসা না পেলেও কেন আমরা সেই মানুষটাকেই চাই? ভাবো একবার, কলেজ থেকে ফেরার পথে মেট্রোর ভিড়ের মধ্যে তুমি ওকে দেখলে। এক মুহূর্তের জন্য চোখে চোখ মেলালো, তারপর আরেক দিকে তাকালো। তোমার বুকের ভিতর যেন ঢাক বাজতে শুরু করলো। কিন্তু ও হয়তো তোমাকে কোনো গুরুত্বই দিল না। তবুও তোমার পুরো সন্ধেটা ওকে ঘিরেই কাটলো। হোয়াটসঅ্যাপ খুলছো বারবার, ফেসবুক স্টোরি চেক করছো, আশা করছো হয়তো একটা রিপ্লাই আসবে, অথচ নীরবতা ছাড়া কিছুই নেই। এমনটা কি শুধু তোমার সাথেই হচ্ছে? না, এটা লাখ লাখ মানুষের অভিজ্ঞতা। কেন জানো? কারণ আমাদের মস্তিষ্কের রাসায়নিক জটিলতাই আমাদের বারবার সেই আনঅ্যাভেলেবল মানুষটার কাছে টেনে নিয়ে যায়। এবার আসি সাইকোলজির কথায়। যখন আমরা কারো প্রতি টান অনুভব করি, তখন মস্তিষ্কে এক ধরনের কেমিক্যাল ঢেউ খেলে যায়। এর নাম ডোপামিন। ডোপামিন হলো সেই রাসায়নিক যা আমাদের রিওয়ার্ড দেয়, আমাদের বলে এটা পাও, তোমার সুখ হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? ডোপামিন সার্টেনটিতে নয়, আনসার্টেনটিতে বেশি শক্তিশালী হয়ে ওঠে। মানে কি? যে মানুষটা তোমাকে বারবার অবহেলা করছে, ইগনোর করছে, কখনো আবার হেসে তাকালো, কখনো সম্পূর্ণ নীরব, এই ইন্টারমিটেন্ট সিগন্যালস তোমার মস্তিষ্ককে এক ধরনের স্লট মেশিন এফেক্ট দেয়। যেমন ক্যাসিনোর মেশিন ঘোরাও, কখনো জেতো কখনো হারো, ঠিক তেমনি ওর কাছ থেকে হয়তো একদিন হঠাৎ একটা রিপ্লাই আসলো, আর তুমি ভেবেই নিলে হয়তো ওর মনও নরম হয়েছে। এই অনিশ্চয়তা তৈরি করে এক ভয়ঙ্কর জিনিস, যার নাম লিমারেন্স। এটা প্রেম নয়, এটা এক ধরনের অবসেশন, যেখানে তুমি বাস্তবতাকে ভুলে একটা স্বপ্নের মতো কল্পনাকে আঁকড়ে ধরো। তুমি শুধু ভাবছো যদি একদিন ও আমায় ভালোবাসে, কিন্তু এটাই আসলে মস্তিষ্কের ফাঁদ। শুভম নিউ আলিপুরের এক কলেজ ছাত্র। ওর ফ্রেন্ড সার্কেলে একটা মেয়ের নাম খুব ঘুরতো সবসময়, ঋতুপর্ণা। ওর হাসি, ওর চুলের বৃষ্টির ফোঁটা লেগে থাকা, সব যেন সিনেমার দৃশ্য। শুভম চুপচাপ দূর থেকে তাকাতো। মেসেঞ্জারে কতবার লিখেছে, আবার ডিলিট করেছে। একদিন সাহস করে লিখল, তুই পড়াশোনার ফাঁকে গান শুনিস? ঋতুপর্ণা সেই মেসেজ সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। কিন্তু কি আশ্চর্য জানো, এই একটি মাত্র সিন হয়েও শুভমের মাথায় হাজারো গল্প বুনল। হয়তো ব্যস্ত ছিল, হয়তো একটু সময় পেলে উত্তর দেবে। রাত জেগে ও গান শুনত, আর ভিজুয়ালাইজ করত যেন ও আর ঋতুপর্ণা একসাথে কলেজ ক্যান্টিনে বসে আছে, কফির কাপ ভাগ করে খাচ্ছে। কিন্তু বাস্তবে ঋতুপর্ণা অন্য কারোর সাথে কথা বলছে, আর শুভম নিজের মনেই কল্পনার প্রেমে জড়িয়ে পড়ছে। এটাই লিমারেন্সের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তুমি একটা মানুষকে ভালোবাসছো না, তুমি আসলে ওকে নিয়ে নিজের মাথার ভিতর বানানো গল্পটাই ভালোবাসছো। এবং ধীরে ধীরে সেই কল্পনা আর বাস্তবের ফারাক তোমার বুকের ভিতরে এক অসহ্য ব্যথা হয়ে জমে থাকে। এমন সময় আমরা ভাবি, কেন আমি ওকেই চাই, যে আমায় চায় না? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, সাইকোলজির আলোয়, গল্পের আবেগে, আর কিছু প্র্যাকটিক্যাল পথ দেখিয়ে। আমরা ছোটবেলায় বাবা মায়ের সাথে, পরিবারের সাথে কেমন সম্পর্ক পেয়েছি তাই নির্ধারণ করে বড় হয়ে আমরা কাকে ভালোবাসবো আর কাকে আঁকড়ে ধরব। সাইকোলজিতে তিনটে শব্দ আছে, অ্যাংশাস অ্যাটাচমেন্ট, অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট, সিকিউর অ্যাটাচমেন্ট। যদি ছোটবেলায় ভালোবাসা অনেকটা কন্ডিশনাল ছিল, মানে ভালো করলে তবেই মা বাবা খুশি হতো, তাহলে বড় হয়ে তুমি হয়তো সব সময় ভয় পাবে হারানোর। তুমি যাকে পছন্দ করবে তার সামান্য দূরত্ব তোমাকে ভিতরে ভেঙে দেবে। এই অ্যাংশাস মনটাই তোমাকে সেই আনঅ্যাভেলেবল মানুষটার পিছনে ছুটতে বাধ্য করবে। যখন তুমি কাউকে প্রপোজ করো না, শুধু দূর থেকে চাও, তখন একটাই ভয় মাথার মধ্যে ঘোরে, যদিও না বলে। এই রিজেকশন সেন্সিটিভিটি আমাদের মস্তিষ্কের এক দারুণ খেলা। মস্তিষ্ক ভাবে যা পাওয়া যায় না সেটাই আসল ধন। এটাই বলে স্কেয়ারসিটি এফেক্ট। যখন শহরের সব দোকানে একটাই লিমিটেড এডিশন স্নিকার পাওয়া যাচ্ছে, আমরা সেটা নিয়েই পাগল হয়ে যাই। ঠিক তেমনি আনঅ্যাভেলেবল মানুষটা হয়ে ওঠে আমাদের কাছে অমূল্য, কিন্তু বাস্তবে সে হয়তো তোমার জন্য কিছুই ভাবে না। তবু স্কেয়ারসিটি আমাদের বলে, না, এটাই চাই।
তুমি হয়তো একা ট্রেনে বসে গান শুনছো, কিন্তু কল্পনায় সেই গানটা যেন তোমরা দুজনে একসাথে শুনছো। তুমি গল্প বানিয়ে নাও, ও তোমাকে বুঝছে, ও তোমার হাত ধরছে, কিন্তু এগুলো সব তোমার মস্তিষ্কের সিনেমা। বাস্তবে হয়তো সেই মানুষটা তখন কারো সাথেই তোমার নামও উচ্চারণ করছে না। এটাই বলে ফ্যান্টাসি বন্ডিং, যেখানে বাস্তব মানুষটার চেয়ে তুমি বেশি ভালোবাসো তোমার তৈরি কল্পনার ভার্সনকে। এটা হলো লিমারেন্সের ফুয়েল। এই ভ্রান্তি যতদিন চলে ততই তোমার বুকের ভিতর জ্বালা বাড়ে। ঋতুপর্ণাকে বারবার দেখে শুভম ভাবত আজ হয়তো ওর হাসি শুধু আমার জন্য, কিন্তু বাস্তবে ওর হাসি হয়তো ছিল পাশের বন্ধুর মজার কথার জন্য। তবুও শুভম সেই হাসিকে নিজের কল্পনার সাথে বেঁধে দিল। এইভাবেই একটা হাসি, একটা ছোট স্মৃতি, একটা সিন, সবকিছু আমাদের ভিতরে আগ্নেয়গিরির মতো কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, কেন মস্তিষ্ক এই ট্র্যাপ বারবার পড়ে, আর আমরা কি করে এই অবসেশন থেকে মুক্তি পাবো? ভেবে দেখো, যখন কোনো জিনিস রেয়ার হয় আমরা তার দাম বাড়িয়ে ফেলি। নিউ মার্কেটে যদি দোকানদার বলে শেষ 2টো শাড়ি আছে, তখনই মনে হবে না না এখনই কিনতে হবে। এটাই হলো স্কেয়ারসিটি এফেক্ট। মজার ব্যাপার, আনঅ্যাভেলেবল মানুষকেও আমাদের মন ঠিক এইভাবে রেয়ার আইটেম ভেবে বসে। মস্তিষ্ক ভাবে যা পাওয়া যাচ্ছে না ওটাই আসল ধন। কিন্তু প্রশ্ন হলো, যা সত্যি তোমার জন্য নয় সেটা পেতে এতটা লড়াই কেন? তুমি হয়তো মাসের পর মাস, বছরের পর বছর মানুষের পিছনে ছুটছো। তুমি মেসেজ করেছো, রাত জেগে স্টোরি দেখেছো, মন খুলে কেঁদেছো। এবার হঠাৎ মনে হচ্ছে যদি এখন ছেড়ে দিই তাহলে এতদিনের কষ্ট, এত সময় সব বৃথা হলো। এটাই হলো সাঙ্ক কস্ট ফ্যালেসি। মানে তুমি যেহেতু এতটা ইনভেস্ট করেছো তাই আর ছাড়তে পারছো না। যেন ভাঙা লটারি টিকিট হাতে নিয়েই তুমি আশা করছো হয়তো একদিন জিতবো। ও হয়তো শতবার ইগনোর করছে, কিন্তু হঠাৎ একদিন একটা ছোট্ট স্মাইলি পাঠালো, আর তুমি ভেবে নিলে দেখেছো আসলে ও আমায় পছন্দ করে, শুধু প্রকাশ করে না। এই হলো কনফার্মেশন বায়াস। আমরা যা বিশ্বাস করতে চাই শুধু সেটাই খুঁজি, আর বাকি হাজারো প্রমাণকে এড়িয়ে যাই। তুমি ইগনোরগুলো দেখতে পাচ্ছ না, তুমি শুধু স্মাইলিটাকেই আঁকড়ে ধরছো। আর এই এক ফোঁটা আশা তোমাকে আবারও লিমারেন্সের গভীরে ঠেলে দেয়। তুমি কি জানো, আমাদের পাড়ার আড্ডাতে সব বন্ধুই বুঝে যায় ও তোকে পাত্তা দিচ্ছে না, কিন্তু তবু আমরা ভাবি না না ওর ভিতরে একটা সফট কর্নার আছে। আমরা নিজেদেরকে ঠকাই, কল্পনাকে আঁকড়ে ধরি, কিন্তু সত্যি বলছি, যে মানুষটা তোমার বারবার দরজায় কড়া নাড়ার পরও খুলছে না, তার ঘরে ঢুকে সুখ খুঁজে পাওয়া খুব কঠিন। তোমার হৃদয়ে একটা আশ্রয় চায়, তুমি কি সেটা এমন কারো হাতে দেবে যে কখনো হাত বাড়ায় না? এই কগনিটিভ ট্র্যাপগুলো আমাদের বারবার একই ফাঁদে ফেলছে। কিন্তু একটা সুখবর আছে, মনকে প্রশিক্ষণ দেওয়া যায়, অবসেসিভ লঙ্গিং থেকে মুক্তি পাওয়া যায়। পরের অংশে আমরা শিখব ডিট্যাচমেন্ট, জার্নালিং, বাউন্ডারি, ডোপামিন রিসেট, একটা ব্যবহারযোগ্য হিলিং টুলকিট যা তোমার জীবন বদলে দিতে পারে। এখন পর্যন্ত আমরা দেখলাম কিভাবে আমাদের মস্তিষ্ক ফাঁদে ফেলে, কেন আনঅ্যাভেলেবল মানুষকে এতটা চাই, কিভাবে লিমারেন্স আমাদের জীবনের সুখ কেড়ে নেয়। কিন্তু এখানেই গল্প শেষ নয় বন্ধুরা, এখন শুরু হচ্ছে আসল অধ্যায়, মুক্তির পথ। কারণ অবসেশনের স্রোত থামানো যায়, মনকে প্রশিক্ষণ দিয়ে নতুন জীবন শুরু করা যায়। প্রথম ধাপ হলো 7 দিনের ডিট্যাচমেন্ট প্ল্যান। ডে 1, কোনো ব্লক করতে হবে না, শুধু চোখের সামনে থেকে সরাও। ডে 2, মোবাইলে একটা নতুন ফোল্ডার বানাও, হিলিং সংস প্লেলিস্ট বানাও, যখন মন খারাপ করবে ওই গানগুলো চালাও। ডে 3, দিনের শেষে লিখে ফেলো আজ আমি কি অনুভব করলাম, জাজমেন্ট ছাড়া। ডে 4, ফিজিক্যাল মুভমেন্ট, হাঁটো, জগিং করো, ডান্স করো, শরীর নড়লেই মস্তিষ্কে নতুন রাসায়নিক ঢেউ আসে। ডে 5, এক বন্ধুর সাথে ইচ্ছাকৃত কথা বলো, কিন্তু সেই আনঅ্যাভেলেবল মানুষটার গল্প নয়, তোমার অন্য আগ্রহ নিয়ে কথা বলবে। ডে 6, একটা ছোট্ট সেলফ ডেটা, নিজেকে নিয়ে সিনেমা, বই, ক্যাফে। ডে 7, রিচুয়াল ক্লোজার, একটা মোমবাতি জ্বালাও, ডায়েরিতে লিখে দাও আমি ছেড়ে দিচ্ছি। এটাই প্রথম ব্রেক থ্রু। মন বুঝতে শেখে আমি ডিট্যাচ করতে পারি। পরের ধাপ হলো 30 দিনের নো কন্ট্যাক্ট প্রোটোকল। মানে একটিও মেসেজ নয়, একটিও ফোন নয়, সোশ্যাল মিডিয়া স্টক নয়। তুমি ভাববে এটা অসম্ভব, কিন্তু নিউরোসায়েন্স বলে 30 দিনে তোমার ব্রেন রিওয়্যারিং শুরু হয়। যত দিন তুমি দূরে থাকবে ততটাই সেই ডোপামিন লুপ ভাঙবে। এই 30 দিনকে ট্রিট করো রিহ্যাব হিসেবে। তুমি পয়জন ছেড়ে ডিটক্স করছো, আর তারপরে তুমি অবাক হবে, আরে আমি তো ওকে ছাড়াই বেঁচে আছি।
ভালোই আছি। মন পরিষ্কার করার জন্য জার্নালিং দারুণ কাজ করে। এখানে 5টা প্রশ্ন লিখে রাখো। 1, আজ আমি কি অনুভব করছি, কেন? 2, আমি কিভাবে নিজের মানসিক শান্তি রক্ষা করতে পারি? 3, আমি কোনো ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ আজ। 4, আমি যদি নিজেকে সত্যি ভালোবাসতাম আজ কি করতাম? 5, আগামী 1 মাসে আমার সবচেয়ে বড় লক্ষ্য কি? এই 5টা প্রশ্নের উত্তর লিখলেই দেখবে মন নতুন এক আলো পাবে। শরীর আর মন একে অপরের সাথে জড়িয়ে, তাই এবার শ্বাস প্রশ্বাসের জাদু। বক্স ব্রিদিং। 4 সেকেন্ড শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে রাখো, 4 সেকেন্ড ছাড়ো, আবার 4 সেকেন্ড থেমে থাকো। 4-7-8 মেথড। 4 সেকেন্ড ইনহেল করো, মানে নিঃশ্বাস নাও, 7 সেকেন্ড ধরে রাখো, 8 সেকেন্ড ছেড়ে দাও। মাইন্ডফুল ব্রিথ। শুধু নিজের শ্বাসের শব্দ শোনো, অন্য কিছু ভেবো না। দিনে 5 মিনিট করলেই অ্যাংজাইটি 50% কমে যাবে। বাউন্ডারি মানে দেওয়াল নয়, বাউন্ডারি মানে দরজা, যেটা খোলা বা বন্ধ তোমার নিয়ন্ত্রণে। এখানে 4টি বাংলা বাক্য যা তোমাকে আমি সাহায্য করার জন্য বলতে পারি। 1, এই বিষয়ে কথা বলতে আমার অস্বস্তি হচ্ছে। 2, আমার সময় দরকার, দয়া করে স্পেস দাও। 3, আমি আমার অনুভূতির জন্য দায়ী, তোমার জন্য নয়। 4, না, এই শব্দটাও ভালোবাসার অংশ। এই লাইনগুলো শুধু অন্যদের নয়, তোমার নিজের জন্য একটা প্রতিশ্রুতি। অবসেসিভ লঙ্গিং ভাঙতে হলে দরকার ডোপামিন রিসেট, মানে তুমি ব্রেনকে শেখাবে আনন্দ শুধু আনঅ্যাভেলেবল মানুষে নয়, আনন্দ চারপাশেও আছে। সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট সূর্যের আলোয় বসো, দিনে অন্তত একবার এমন জায়গায় যাও যেখানে গাছ আছে। সোশ্যাল মিডিয়া স্ক্রল কমাও, এটাই তোমার সবচেয়ে বড় ট্রিগার। নিজের শখ ফিরিয়ে আনো, হয়তো গিটার, হয়তো আঁকা, হয়তো ড্রয়িংস, হয়তো শুধু আড্ডা। প্রতিদিন ছোট ছোট আনন্দ খুঁজে নিলে তোমার মস্তিষ্ক শিখবে প্রেম মানেই শুধু কষ্ট নয়, প্রেম মানে জীবনও। এবার আমরা আলোচনা করব কিভাবে ভুলে যাব, কেন সে ইগনোর করে, না পাওয়া কষ্ট কিভাবে কমাবো। তুমি হয়তো ভাবছো সব ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নগুলোর উত্তর কে দেবে? এই ভিডিওর এই অংশে আমি ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর দেব, যেগুলো হাজার মানুষ গুগলে, ইউটিউবে সার্চ করছে, যা হয়তো তোমার মনেও প্রতিদিন ঘুরপাক খাচ্ছে। কিভাবে কাউকে ভুলে যাব? ভুলে যাও, এটা একটা মিথ। কাউকে একদিনে, 1 মাসে মুছে ফেলা যায় না। তুমি ডিলিট নও, তুমি মানুষ। তাহলে সমাধান কি? ভুলতে নয়, অ্যাকসেপ্ট করতে শেখো। তুমি মনে মনে বলতে পারো, হ্যাঁ ও ছিল, হ্যাঁ কষ্ট আছে, কিন্তু এই কষ্ট আমাকে শেখাচ্ছে। দিনে দিনে দেখবে স্মৃতি থাকবে, কিন্তু আর ব্যথা থাকবে না। ভুলে যাওয়া নয়, রূপান্তরী মুক্তি। আমাকে কেন ইগনোর করে? তুমি ভাবছো ও ইগনোর করছে মানে হয়তো তোমার দোষ। না, সব সময় তোমার দোষ নয়। মানুষ ইগনোর করে কারণ ওর জীবনে অন্য প্রায়োরিটি আছে, ও ইমোশনালি আনঅ্যাভেলেবল, অথবা ও তোমাকে নিয়ে সিরিয়াস নয়। কঠিন সত্য হলো যে তোমাকে বারবার ইগনোর করছে সে তোমার জন্য নয়। ভালোবাসা কখনো বেগিংয়ে টিকে থাকে না, ভালোবাসা টিকে থাকে মিউচুয়াল রেসপেক্টে। না পাওয়ার কষ্ট কিভাবে সামলাবো? না পাওয়ার কষ্ট অমূল্য, কারণ না পাওয়া আমাদের শেখায় আমরা কতটা গভীরভাবে ভালোবাসতে পারি। এই কষ্ট সামলাতে ডায়েরিতে লেখো, আমি কি চাই কিন্তু কি পেলাম না। কৃতজ্ঞতার চর্চা করো, আজও আমি শ্বাস নিচ্ছি, আজও আকাশটা নীল। মনে রেখো, যাকে পাওনি সে তোমাকে অযোগ্য করেনি, বরং তুমি প্রমাণ করেছ তুমি ভালোবাসতে জানো। এবং মনে রেখো, না পাওয়া কখনো মহাবিশ্বের বড় সুরক্ষাও হতে পারে। আমি কি আবার ভালোবাসতে পারবো? হ্যাঁ, তুমি আবার ভালোবাসতে পারবে, কারণ ভালোবাসা কোনো এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা হলো তোমার ভিতরের ক্ষমতা। প্রথমে নিজেকে ভালোবাসো, নিজের শরীর, নিজের প্রতিভা, নিজের ভুলগুলোকেও গ্রহণ করো। তারপর দেখবে তোমার ভিতর থেকে আলো বেরোচ্ছে। সেই আলোই একদিন অন্য কাউকে আকর্ষণ করবে, এবং তখন তুমি বুঝবে আমি ভেঙেছিলাম কিন্তু আবার গড়ে উঠেছি। যদি সে ফিরে আসে, প্রথমে মনে রেখো তুমি আগে, ও নয়। তোমার মানসিক শান্তি আগে। তুমি নিজেকে 3টি প্রশ্ন করবে, ও কি বদলেছে? ও কি সত্যি সম্মান দেবে? আমি কি আবার কষ্ট নিতে প্রস্তুত? যদি 3টেতেই হ্যাঁ হয় তবে সুযোগ দাও, কিন্তু যদি একটিতেও না হয় তবে ভদ্রভাবে বিদায় নাও। কারণ ভালোবাসা মানে শুধু কাছে টানা নয়, কখনো কখনো দূরে রাখাও ভালোবাসা। আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করতে পারো, আমি চেষ্টা করব তার সমাধান করতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।